আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, নিশ্চয়ই আপনারা প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিন সেটা পর্যবেক্ষণ করেই থাকেন এবং চোখ রাখেন, এটা বলতেই হবে। সেখান থেকে আপনারাও নিশ্চয়ই জেনে থাকবেন যে দিনটি আমরা পার করে আসলাম সেখানে 21 জনকে নতুন করে আমাদেরকে হারাতে হয়েছে 24 ঘন্টায়। সে নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে বাংলাদেশে 370 জন এবং সেই ফেলে আসা দিনটিতে 1251 জন সহ বাংলাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 25,121 জন। এই সংখ্যাটা নিতান্তই কম না, দিন দিন বাড়ছে। সেই সাথে উদ্বেগের যে জায়গাটা আমাদের মনে তৈরি হয়েছে সেটা হচ্ছে ধেয়ে আসছে শক্তিশালী একটি ঝড় আমফান। সেই আমফানের কারণে উপকূলীয় যে তীরবর্তী যে মানুষগুলো রয়েছে তারা আশ্রয়কেন্দ্রে, নিরাপদ আশ্রয়কেন্দ্রে যে নিয়ে আসার বিষয়টি রয়েছে, সেখানে আসলে কতটা এই করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব সেই বিষয়গুলো নিয়েও আজকে আমরা কথা বলতে চাই। পাশাপাশি সামনে আমাদের ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতর উপলক্ষে অনেক মানুষই ঢাকা ছাড়তে শুরু করেছেন। ঢল নেমেছে পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাটগুলোতে, সেটাও আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন। এই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে আজকে আমরা 21 রাতে শিরোনাম করেছি করোনার মাঝে ঘূর্ণিঝড়, যেটা নিঃসন্দেহে আমাদের জন্য বড় উদ্বেগের একটি জায়গা। আলোচনায় যাব তার আগে জানিয়ে দিতে চাই আজকে আমরা কাদেরকে পেয়েছি আমাদের 21 রাতের এই আলোচনায়। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার আফতাব ইউসুফ রাজ, সিনিয়র কনসালটেন্ট, শিশু বিভাগ ও নবজাতক আইসিইউ, স্কয়ার হাসপাতাল। এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং আমরা আরও যুক্ত করে নিতে পারবো আশা করছি ডাক্তার শেখ আবু শাহিন, সিভিল সার্জন, যশোর। আমি একদম আলোচনাটা শুরু করতে চাই। স্টুডিওতে রয়েছেন ডাক্তার আফতাব ইউসুফ রাজ, তাকে দিয়েই আমরা আলোচনাটা শুরু করব। আপনাকে তার আগে ধন্যবাদ জানাচ্ছি, এরকম মুহূর্তে আমাদেরকে সময় দিয়েছেন, পাশাপাশি স্বাগত জানাচ্ছি 21 রাতের এই স্টুডিওতে। যে অংশটা দিয়ে আমি শুরুটা করতে চাই, যেটা বলছিলাম যে করোনার মাঝে ঘূর্ণিঝড়, এই প্রসঙ্গেও আসবো নিশ্চয়ই, কিন্তু তার আগে বলতে চাচ্ছি যে ঈদ উল ফিতর তো একেবারেই সামনে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা পরামর্শক দল ছিলেন বা রয়েছেন আর কি, তাদের যে পরামর্শটা ছিল আগেই তারা দিয়েছিলেন যে 16 থেকে 18 মে বাংলাদেশের পিক পিরিয়ড, এটা তারা বলেছিলেন। তারা এই ধরনের একটা পূর্বাভাস দিয়েছিলেন এবং বিগত 2 দিনের যে আমাদের মৃত্যুর হিসাব কিংবা শনাক্তের, এর আগের দিন ছিল 1602 জন, আজকেও 1251 জন। তো এই যে সংখ্যা, সেটা থেকে অনেকেই বিবেচনা করছেন বা তারা এটাই ধারণা করছেন যে এই পিক পিরিয়ড বোধহয় আমরা এখন পার করছি। সেই রকম একটি সময়ে সামনে ঈদ উল ফিতর এবং যেটা বলছিলাম পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাটে এরকম উপচে পড়া মানুষের ভিড় এবং ঢাকা সংক্রান্তের একেবারেই তালিকায় সর্ব উপরে ছিল। সেই জায়গা থেকে মানুষগুলো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, যাচ্ছে। সেখান থেকে এই করোনা সংক্রমণের ঝুঁকিটা কতটা মনে করছেন আপনি? না, প্রথমে আমি আসি যে ওই যেটা আপনি বললেন যে একটা ট্রেন্ড, পিকে যাওয়ার একটা ট্রেন্ড, হ্যাঁ, এটা তো অনেকগুলো এপিডেমিওলজিক্যাল স্টাডি হয়েছে, তো বিভিন্ন দেশে হয়েছে। কেউ কেউ বলেছে যে 50 ডেজের পরে, মানে যে দেশে ফার্স্ট করোনা ডিটেক্ট হলো ওখান থেকে 50 দিন পরে পিকে চলে যায়। জি জি জি। কেউ কেউ আরেকটা স্টাডি করে দেখেছে যে না, 10,000 কেস ডিটেক্ট হওয়ার পরে পিকটা শুরু হয়। আমাদের দেশে এটা কিন্তু ডেমোগ্রাফি, এক এক দেশে কিন্তু ডেমোগ্রাফি এক এক ধরনের, হ্যাঁ, এবং সব জায়গায় কিন্তু ট্রেন্ডটা একই ধরনের হয় না, হবেও না। তবে পিকের একটা কমন ট্রেন্ড হচ্ছে যে, যেটা আমি আগেই বললাম, যে 50 ডেজের পরে ফার্স্ট কেস ডিটেকশনের 10,000 কেস হওয়ার পরে। আর আমাদের একটা লোকাল স্টাডি হয়েছিল যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, যে মিড মেতে একটা পিকে আসবে। বাট আমি পার্সোনালি কিছু ডাটা আমি করেছি, তাতে আমি যে 1 মে থেকে কালকে পর্যন্ত, আজকের দিনটা আমি বাদ দিলাম, কালকের পর্যন্ত যদি একটা রেশিও করা হয় যে নাম্বার অফ টেস্ট, যতগুলো পরীক্ষা করা হয়েছে এবং কতগুলো কেস ডিটেক্ট হয়েছে, এই রেশিও করে দেখা গেছে কিন্তু এই প্রায় 3 সপ্তাহ, হ্যাঁ, মার্চের এই মেয়ের, এতে কিন্তু ওই রেশিওটা কিন্তু খুব একটা মানে ভ্যারি করছে না, অ্যাভারেজ 13 to 14%। মানে যতগুলো টেস্ট করা হচ্ছে তার সাথে কেস ডিটেক্টেডের যে পার্সেন্টেজ,
সেটা বলা হচ্ছে যে ধরুন 100টা যদি টেস্ট করা হয় 13টা রোগী আমাদের ডিটেক্ট হচ্ছে। তার মানে গ্রাফটা খুব যে ঊর্ধ্বমুখী এটা বলা যাচ্ছে না, যেটা আমরা একটু মানে অ্যালার্মিং এর দিকে যাচ্ছিলাম মনে হচ্ছিল, জাম্প করছে না, কিন্তু এটা একটা গুড সাইন যে আমরা একটা স্ট্যাটিকের মধ্যে আছি, যেমন 13% থেকে 20%, 25% এরকম হচ্ছে না। তার বলে কিন্তু আমাদের মানে রিল্যাক্সেশনের কিছু নাই, আমাদের অবশ্যই সচেতন হতে হবে, কনসিয়াস হতে হবে। আরেকটা এখন পর্যন্ত এটা মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমাদের কিন্তু মৃত্যু হারটা মানে অ্যামেজিংলি অনেক কম। গ্লোবাল যে করোনাতে মৃত্যুর যে গ্লোবাল মানে সারা বিশ্বে যদি অ্যাভারেজ করা হয় ওটা হচ্ছে 6.8% মৃত্যুর হার। ইন্ডিভিজুয়াল যদি আমি ধরি, ইটালিতে মৃত্যুর হার এখন পর্যন্ত 14%। সেটা কি শুধু আমরা পাশ্চাত্যের সাথে এই কম্পেয়ারটা আমি করছি? যেটা বললাম অ্যাভারেজ, একটা করা হয়েছে অ্যাভারেজ, পাশ্চাত্য পূর্ব পশ্চিম সব মিলিয়ে সে দেখা অ্যাভারেজটা হচ্ছে, এটা আমাদের দেশও মিলে ইন্ডিয়া এই সাব কন্টিনেন্ট 6.8%। আর আমরা যে ইন্ডিভিজুয়াল কান্ট্রি যদি ধরি, যেটা বললাম ইটালিতে হলো 14% কালকে পর্যন্ত মৃত্যু হার, ইউকেতে 13.6%, ইউএসএতে 12%, আমাদের এখন পর্যন্ত 1.46% মৃত্যু হার, ইন্ডিয়াতে 3%। তা সেই দিক দিয়ে কিন্তু আমরা যদি বলি একটা মৃত্যু কিন্তু কাম্য না, হ্যাঁ, কিন্তু নিঃসন্দেহে কাম্য না, কিন্তু আমাদের কিন্তু একটা ব্লেসিংস, আমি আগে যেটা বললাম আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমাদের ওই মৃত্যু হারটা কিন্তু এখনো কন্ট্রোলে আছে। সুতরাং আমরা যদি একটু সচেতন হই সবাই মিলে, হ্যাঁ, এটা কিন্তু সরকারের একার দায়িত্ব না যে মানে এই ব্যাপারটাকে নিয়ে মোকাবেলা করা, এটা আমাদের কিন্তু একটা ব্যক্তিগত সচেতনতা আসতে হবে, একটা রেসপন্সিবিলিটি, সমাজের সচেতনতা হতে হবে, পুরা দেশকে একটা সচেতনার মধ্যে আসতে হবে, তাহলে কিন্তু আমরা এটাকে মোকাবেলা করতে পারবো। এবং এই যে লকডাউনের ব্যাপারটা, হ্যাঁ, WHO যে চিফ সায়েন্টিস্ট, হ্যাঁ, স্বামীনাথন, উনি বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। উনি ধরেন সপ্তাহ দুয়েক আগে প্রেস কনফারেন্স করেছে, প্রেস কনফারেন্স করে উনি বলেছেন যে করোনাটা কিন্তু আমাদের ছেড়ে যাবে না, এবং উনি পূর্বাভাস করেছেন যে করোনাকে নিয়ে আমাদের আগামী 2-3 বছর থাকতে হবে। হ্যাঁ, করোনার এই মানে সংক্রমণের হার, মৃত্যু হার হয়তো একটা কিছুটা প্রশমিত করা যাবে, সহনীয় পর্যায়ে আনা যাবে, কিন্তু একেবারে যাবে না। সুতরাং আমাদের কিন্তু এই করোনার সাথেই কিন্তু আমাদের চলতে হবে, এবং করোনার সাথে চলতে হলে উনি একটা স্ট্রেট কাট কথা বলেছেন যে লকডাউন এটা কোনো সলিউশন না, কারণ আমরা জানি না কতদিন এটা থাকবে, কতটা সময় ধরে থাকবে, এটা কেউ প্রেডিক্ট করতে পারছে না। কারণ করোনা, এই যে কোভিড-19 যে ভাইরাসটা কেন প্রেডিক্ট করা যাচ্ছে না, কারণ এটা কিন্তু প্রচুর মিউটেশন হচ্ছে। এটা ওর মিউটেশন মানে ওই ওর ভাইরাসের জিনের, হ্যাঁ, ভাইরাসের জিনের মিউটেশন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তার জন্য ওর ক্যারেক্টার বদলাচ্ছে। এর যে দেশে এক ধরনের সিমটম উপসর্গ দেখা দিচ্ছে, আরেক দেশে আরেক ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। আগে প্রথম দিকে কিন্তু বাচ্চারা অতটা এফেক্ট হতো না, হ্যাঁ, বলা হয়েছিল, বাট এখনো পর্যন্ত ওটাই আছে, কিন্তু বাচ্চাদের মধ্যে আবার কিছু নতুন নতুন সিমটম দেখা দিচ্ছে যেটা আবার বড়দের মধ্যে পাওয়া যাচ্ছে না। বাচ্চাদের এখন যেটা ইটালিতে, ইউএসএতে, ইউকেতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের এই জ্বরের সাথে যারা কোভিড পজিটিভ হচ্ছে তাদের র্যাশ হচ্ছে শরীরে, যেটা আগে এই সিমটমটা আগে ছিল না, তাদের মাড়ি ফুলে যাচ্ছে, এবং ইকো করে দেখা যাচ্ছে যে বাচ্চাদের যে হার্টের যে রক্তনালী বলা হয় করোনারি আর্টারি, সেখানে থ্রম্বোসিস বা জমাট বাঁধছে। এটা কিন্তু পার্সেন্টেজ খুব কম, কিন্তু এটাই বোঝাচ্ছে যে কোভিড-19 কিন্তু স্টিল ওর ক্যারেক্টারটা চেঞ্জ করছে, এবং এক এক দেশে ও এক এক ভাবে কিন্তু প্রকাশ হচ্ছে। সেখানে একটা দীর্ঘমেয়াদে আসলে কোভিড-19 এর সাথে আমাদের থাকতেই হবে। আর সেই যে আপনি পুরো বিশ্বের যে একটা রেশিও, বাংলাদেশের মৃত্যুর যে হারটা আপনি বললেন, সেটার পাশাপাশি পূর্ব এশিয়ার দিকেও আমরা তাকাবো, নিশ্চয়ই সেই আলোচনাগুলো নিয়ে আপনার কাছে ফিরবো। আমি এই মুহূর্তে একটু যেতে চাই মোহাম্মদ কামাল হোসেন, আশা করছি শুনতে পাচ্ছেন। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। কামাল হোসেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি? জি, শোনা যাচ্ছে আপনাকে। জি, আমাদের জি জি
আমাদের এইরকম একটি সংকটময় মুহূর্তে আরেকটি সংকট যুক্ত হচ্ছে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে একটা ঘূর্ণিঝড় আমফান ধেয়ে আসছে, শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। এবং যে কোনো সময় একটি ঘূর্ণিঝড় যদি ধেয়ে আসে উপকূলের দিকে, তখন তো বেশ কিছু ব্যবস্থাপনা থাকে, বিশেষ করে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে। তো সাইক্লোন সেন্টারগুলোতে কি ধরনের ব্যবস্থাপনা আপনারা করতে পেরেছেন এইরকম করোনাকালীন মুহূর্তে, বা সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারটা, বা মানুষগুলোকে সেই একটা সুশৃঙ্খলভাবে যে রাখা, তাদেরকে তারা যেন নিয়ম মেনে থাকে, করোনা আক্রান্ত সেখান থেকে না হয়ে পড়ে, সংক্রমণটার ঝুঁকিটা বেড়ে না যায়, সেই ব্যবস্থাপনাগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি শুরুতে। জি, ধন্যবাদ। আমরা কক্সবাজার জেলায় আমরা এ পর্যন্ত আমাদের যে পূর্বের তৈরি করা 576টি সাইক্লোন শেল্টার আমাদের আছে, জি জি, এর সাথে আমাদের প্রায় 5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, এগুলো ওই এলাকা সমূহতে আছে। আমরা সবগুলোতেই এখন মূলত শেল্টার হিসেবে ডিক্লেয়ার করেছি। জি, এবং আমরা বিশেষ করে আমরা তো এই মুহূর্তে সব মানুষকে সাইক্লোন শেল্টারে আনবো না, যারা অধিক ঝুঁকিতে আছে, বিশেষ করে আমাদের কুতুবদিয়া আলাদা দ্বীপ অঞ্চল, সেখানে যারা বেড়িবাঁধ বা ঝুঁকিপূর্ণ জায়গায় যারা খুব ভঙ্গুর ঘরবাড়ি নিয়ে বসবাস করছে, সেই মানুষগুলোকে আমরা প্রাথমিকভাবে শেল্টারে নিয়ে আসার চেষ্টা করি। এবং আমরা প্ল্যান করেছি, যেহেতু এখন করোনা ভাইরাস চলাকালীন সময় আমাদের যে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব যেটাই বলি, এটা মেনটেন করার একটা বিশেষ প্রয়োজন রয়েছে। সেই কারণে আমরা বলছি যে এক একটা পরিবারকে কিভাবে আলাদা করে এক একটা কক্ষে রাখা যায়, সেটা আমরা প্রথমভাবে সেটা কি চিন্তা করছি যে কিভাবে তাদেরকে আলাদা আলাদা করে রাখা যায়। কিন্তু এটা একটা জটিল কাজ এই মুহূর্তে, কারণ যদি এর তীব্রতা আরো বাড়তে থাকে, অধিক সংখ্যক মানুষকে যখন আমাদের এই সাইক্লোন শেল্টারে আসতে হবে, তখন এটা মেনটেন করা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু প্রথম দিকে আমরা আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে এক একটা পরিবারকে নিয়ে এক একটা রুমে রাখা। তো যেহেতু আমরা শুধু সাইক্লোন শেল্টারের বাইরেও আমরা স্কুলগুলোকে এখন ব্যাপকভাবে খুলে রেখেছি, প্রস্তুত রেখেছি, সেখানে নেওয়া সম্ভব হবে। সুতরাং কিছুটা হলেও সেখানে মেনটেন করার একটা চেষ্টা আমাদের থাকবে। আর ইতিমধ্যে আমরা এখন পর্যন্ত, যেহেতু এখানে আবহাওয়া এখনো এবং স্বাভাবিক পর্যায়ে আছে, বাতাস বা ধরনের কোনো কারখানা নিয়ে দেখা যাচ্ছে না, তো আমাদের হয়তো যদি এটা আরো তীব্রতা বাড়ে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে, এই মানুষগুলোকে সাইক্লোন শেল্টারে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য আমাদের যে ওয়ার্ক প্ল্যান কিন্তু আমাদের করা আছে, যে কোন এরিয়ার কত সংখ্যক মানুষ কোন সাইক্লোন শেল্টার বা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, এটা আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছে। মাঠে আপনারা জানেন যে সিপিপি ভলান্টিয়ার আছে, রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার আছে, স্থানীয় জনপ্রতিনিধিরা আছে, তারা সবাই মিলে কিন্তু আমাদের এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী তারা কিন্তু সেই কাজটা করবে। সুতরাং এই করোনার যে বৈশ্বিক মহাদুর্যোগের মধ্যে আরেকটা দুর্যোগ আমরা ফেস করতে যাচ্ছি, এটা খুব জটিল একটা সময় আমাদের যাচ্ছে। সেই সময়টা আমরা চেষ্টা করছি মানুষকে সর্বাত্মকভাবে কিভাবে সচেতন করে কিভাবে এই শেল্টারে নিয়ে আসা যায়, সেটা একটা প্রচেষ্টা আমাদের। নিঃসন্দেহে সেটা তো একটি ভালো উদ্যোগী। তার পাশাপাশি আপনার কাছে আরেকটু জানতে চাই যে উপকূলবর্তী যে পরিবারগুলো অবরুদ্ধ অবস্থায় আছে, সেই পরিবারগুলোর ব্যাপারে আপনারা কি চিন্তা করছেন? আর তার সাথে যারা একেবারেই আইসোলেশনে রয়েছেন, তারা যদি ওরকম শিক্ষা প্রতিষ্ঠান, আপনি বললেন 5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং 576টি সাইক্লোন সেন্টারের কথা বললেন, সেইগুলোতে টয়লেটের ব্যবস্থাপনা কি আছে? কারণ যারা আইসোলেশনে রয়েছে বা সংক্রমিত কোনো রোগী যদি ওর মধ্যে থেকে থাকেন, তারা কিভাবে থাকবেন বা কিভাবে সেই টয়লেট ব্যবহার করবেন? যারা আসলে আইসোলেশনে, তো মূলত কোভিড-19 যারা আক্রান্ত, যারা করোনা রোগে আক্রান্ত, সেই সব রোগীগুলোকে আইসোলেশনে রাখা। তো আইসোলেশনে যদি এই দুর্যোগের সময় যারা বাড়িতে আছে যদি থাকে, কিংবা তাদেরকে কিন্তু আমরা আসলে সেই শেল্টারে আমরা নেওয়ার চিন্তা করছি না। তাদেরকে আমাদের যে গভর্নমেন্টের যে আইসোলেশন সেন্টার আছে, উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের নির্ধারিত করা আছে, আমাদের জেলা শহরে আছে, আমাদের রামুতে 50 বেডের আছে, আমাদের চকরিয়া উপজেলায় 50 বেডের আছে, আমাদের রোহিঙ্গা অধ্যুষিত যে উকিয়া উপজেলা, সেখানে 200 বেডের প্রস্তুত হয়েছে। আমরা কিন্তু সেই সব জায়গাগুলোকে তাদের শিফট করি। কিন্তু যারা এই যারা দ্বীপাঞ্চলে আছে, যারা দূরবর্তী এরিয়াগুলোতে আছে,
তাদেরকে আমরা কিন্তু অলরেডি নিয়ে আসার জন্য চেষ্টা করছি। যেমন আপনি যদি উদাহরণ দিই যে আমাদের মহেশখালীর সোনাদিয়া একটা দ্বীপ আছে যেখানে আসলে খুব অল্প সংখ্যক মানুষ বাস করে, কিন্তু ওখানে অবকাঠামো অত ভালো নেই, যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। সেই জায়গাগুলো আমরা সকালবেলা অলরেডি তাদেরকে বড় নৌকা পাঠিয়ে দিয়েছি যাতে মহিলা, শিশু, বৃদ্ধ এদেরকে আমরা আগে কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি মূল ভূখণ্ডে। আমাদের সেই প্ল্যান গুলো কিন্তু আছে এবং ধীরে ধীরে সেটা এক্সিকিউট হচ্ছে। জি, গবাদি পশু এরকম ঘূর্ণিঝড়ের সময়টাতে গবাদি পশুও সাধারণত সাইক্লোন সেন্টারে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে গবাদি পশুর ক্ষেত্রে কি ব্যবস্থাপনা? এটা একটা ভালো বিষয়। আমরা আগে এই বিষয়গুলো আমরা খুব বেশি আগে অ্যাড্রেস করতে পারতাম না, কিন্তু এখন আমাদের দুটো বিষয় আছে। এক নম্বর হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের প্রায় 35 থেকে 40টার মতো মুজিব কেল্লা আছে। মুজিব কেল্লা হচ্ছে একটা উঁচু জায়গা, মাটি দিয়ে গড়া হয়, এটা অনেক উঁচু, মানে 10, 12, 15 ফিট জলোচ্ছ্বাস হলেও সেই জায়গাটা পানিতে ডুবে না। সেই জায়গায় আমরা গরুগুলোকে জেলা ভিত্তিক এগুলো আছে, সে গরু বা এই ধরনের প্রাণী যেগুলো আছে সেগুলোকে নেওয়ার জন্য চেষ্টা করবো। আর ইদানিং আমাদের কিছু সাইক্লোন শেল্টার তৈরি হয়েছে যেখানে আসলে এটাকে মাথায় রেখেই যে পরিবারগুলো তাদের যে সম্বল, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো নিয়ে এসে তারা নিচে রেখে উপরে সাইক্লোন শেল্টারে থাকবে। সুতরাং প্রাথমিকভাবে আমাদের এই পরিকল্পনাগুলো আছে এবং আমরা আরো বলেছি আমাদের যারা আছে ভলান্টিয়ারদের যে আমাদের যে উঁচু রাস্তাগুলো আছে যেখানে আসলে কখনো পানি ওঠে না, এই প্রাণীগুলো যাতে সেখানে শিফট করা যায় সেই ধরনের পরিকল্পনা আছে। সুতরাং মানুষের জীবন রক্ষার যেমন একটা প্রচেষ্টা আমাদের আছে, তার সহায় সম্বল হিসাবে এই যে প্রাণীজ সম্পদগুলো সেগুলোকেও সেফ রাখার জন্য কিন্তু আমাদের উদ্যোগ আছে। জি, ঘূর্ণিঝড় সংক্রান্ত আরেকটি সবশেষ প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে খাবারের যে ব্যবস্থাপনা তাদের এই দুর্যোগকালীন সময়, সেই শুকনো খাবার থেকে শুরু করে অন্যান্য যে খাবার বা খাবার পানীয় যে ব্যবস্থা, সেটার ব্যবস্থাপনা কতটা করতে পেরেছেন? আপনারা জানেন যে এই করোনা সংক্রমণের প্রথম দিক থেকেই আমাদের কিন্তু সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণ জিআর চাল আমাদের নগদ টাকা, শিশু খাদ্যের জন্য টাকা, এগুলো বরাদ্দ দেওয়া আছে। আমাদের উপজেলাগুলোতে সেগুলো আবার পাঠিয়ে দিয়েছি বেশ আগেই, এবং গতকালই আমাদেরকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমাদের এই আমপানের কারণে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য কিন্তু আবার খাদ্য সহায়তা, অর্থ সহায়তা এবং শিশুদের জন্য শিশু খাবার করার জন্য টাকা, এগুলো আমাদের গতকালই পাঠিয়েছে। এগুলো আমরা উপজেলা পর্যায়ে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। আর উপজেলা নির্বাহী অফিসারদের সাথে আমি গতকাল সভা করেছি, সেই সভায় আমার ইনস্ট্রাকশন দিয়েছি যে উপজেলা পর্যায়ে যেসব দোকানগুলো আছে, বড় বড় দোকানগুলো যারা শুকনো খাবার বিক্রি করে, অর্থাৎ আপনি মুড়ি, চিড়া, কলা বা এই জাতীয় বিস্কিট, কেক, এগুলো যাতে তাদেরকে বলে রাখে যে আমরা যখন প্রয়োজন হবে তোমাদের কাছ থেকে নিব, এবং সেই প্রত্যেক উপজেলায় কিন্তু এই ধরনের যে ব্যবস্থাপনাগুলো আছে তারা সেটা করে রেখেছে যে সাইক্লোন শেল্টার আসলে মানুষজনকে আবার খাওয়াতে হবে, সেই খাওয়ার জন্য কিন্তু ওখানে চাল, ডাল, অন্যান্য যে সামগ্রী এখানে লোকাল স্থানীয় যে ভলান্টিয়ার্স আছে এবং জনপ্রতিনিধি আছে তাদের কাছে দিয়ে রাখা হয়েছে। কারণ ওই লোকগুলো আসলে তখন রান্না করবে, কোথায় খাবে, সুতরাং সবাইকে নিয়ে খাওয়ানোর যে ব্যবস্থাটা সেটা কিন্তু একটা জটিল কাজ, সেটা আমরা বরাদ্দ দিয়ে রেখেছি, ব্যবস্থা করে রেখেছি। যদি এরকম প্রয়োজন হয় আমরা তাদেরকে এই খাবারের সংস্থান যেটা আছে এটা আমরা করতে পারবো। নিশ্চয়ই আপনাদের এই উত্তম ব্যবস্থাপনায় ঘূর্ণিঝড় আমফানের মতো এই আরেকটি দুর্যোগ আমরা খুব ভালোভাবেই সামাল দিতে পারবো, এই প্রত্যাশাই রাখছি। এর বাইরে আপনাকে আরেকটা প্রসঙ্গে একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে কক্সবাজারে যে রোহিঙ্গা শরণার্থী শিবির রয়েছে সেখানেও কোভিড-19 আক্রান্ত হয়েছেন, এবং একটা খুব ছোট জায়গায় বলা যেতে পারে, এত জনবহুল এতগুলো মানুষ একটি শরণার্থী শিবিরের মধ্যে রয়েছে, সেখানে সংক্রমণের ঝুঁকির ব্যাপারটা তো আসলে থেকেই যাচ্ছে। সেইটা আসলে কতটা সামাল দেয়া যাবে বলে আপনি মনে করছেন? দেখুন, আমরা কিন্তু গত এক সপ্তাহ ধরে এটা নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে আছি, কারণ এক সপ্তাহ পূর্বে আমাদের কিন্তু কোভিড-19 এর রোগী কোনো শনাক্ত ক্যাম্পে হয়নি, যদিও কক্সবাজার অন্যান্য জায়গাগুলোতে বেশ 200-র মতো হয়ে গেছে। তো এখন এই পর্যন্ত ক্যাম্পে আমাদের 6 জন রোগী শনাক্ত হয়েছে, এটা খুবই অ্যালার্মিং। আমরা চেষ্টা করছি এই রোগীদের যারা কন্ট্যাক্টে ছিল তাদেরকে ট্রেস করে তাদের পরিবারকে ওই ক্যাম্প থেকে বাইরে আবার আমাদের একটা ট্রানজিট পয়েন্ট আছে যেখানে প্রত্যাবাসনের জন্য আমরা কিছু ঘর করে রেখেছিলাম, সেই ঘরগুলোতে তাদের পরিবার সহ সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করছি।
আর ক্যাম্পের ভিতরে আমাদের কিছু হাসপাতাল আছে যারা আগের থেকেই কাজ করতো, মালয়েশিয়ান হাসপাতাল, রেড ক্রিসেন্টের হাসপাতাল, ওখানে MSF হাসপাতাল, এগুলো খুব ভালো মানের এবং ভালো সার্ভিস দেয়। তাদের ওটা কিন্তু আইসোলেশন সেন্টার হিসেবে আমরা ঘোষণা করেছি আগে। এই রোগীগুলোকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং নিবিড় পরিচর্যা সেখানে রাখা হচ্ছে। জি, কিন্তু এখানে আরেকটা ব্যাপার এখানে একটু যুক্ত করতে চাই যে কোভিড-19 এই ভাইরাসটির সাথে আসলে বেঁচে থাকার স্বার্থে সচেতনতা শব্দটি একেবারেই খুবই জরুরি একটি শব্দ। সেই সচেতন কতটুকু করা গেছে এই রোহিঙ্গা শিবিরের? কারণ রোহিঙ্গা শরণার্থী যারা রয়েছেন তারা তো বিভিন্ন বিষয়ে আসলে ওই পরিমাণে সচেতন না। তো কোভিড-19 ব্যাপারে তাদেরকে কতটুকু সচেতন করতে পেরেছেন? এটা তাদেরকে আসলে আমরা যথেষ্ট সময় পেয়েছি এই কাজটা করার জন্য। আমরা ক্যাম্পের ভিতরে আমাদের যে যারা বার্মিজ ভাষায় তাদেরকে লিফলেট করে সেটা NGO এবং UN সংগঠনগুলো যারা আছে তাদের মাধ্যমে এগুলো আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। আপনারা জানেন যে ওখানে প্রায় 1000-এর মতো যে মসজিদ বা প্রেয়ার সেন্টার তাদের আছে ভিতরে, ছোট ছোট। সেই জায়গাগুলোতে যারা ইমাম সাহেবরা আছে তাদের কাছে আমরা এগুলো পৌঁছে দিয়েছি যে তারা এগুলো বলে। আমাদের ইসলামিক ফাউন্ডেশন সেখানে কাজ করেছে। আর আমাদের এছাড়া ওখানে যে ক্যাম্প ভিত্তিক মাঝি আছে, মাঝি নেতা যারা, ওই নেতাদের মাধ্যমে তাদের যারা অনুসারী আছে তাদেরকে যাতে এই মেসেজগুলো, খুব সহজ মেসেজ, কিভাবে থাকবে, কিভাবে হাত ধুইবে, কিভাবে তারা দূরত্ব বজায় রাখবে, সারাদিনে কি করবে, এগুলো খুব সহজভাবে এই সহজ ভাষায় তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং তাদের এখন তারা কিন্তু অলরেডি এটা অভ্যস্ত হয়ে গেছে এবং এই বিষয়টি ভালোভাবেই জানে। জি, নিঃসন্দেহে আমরা সবসময় আমাদের দৃষ্টিভঙ্গিকে ধনাত্মক রাখতে চাই। সেখান থেকে আমরা এটাই ভাবতে বেশি খুশি হচ্ছি বা ভাবতে আমাদের ভালো লাগবে যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে সংক্রমণের হারটা বেড়ে যাবে না, আমাদের উদ্বেগের জায়গাটা তৈরি করবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ কামাল হোসেন, আমাদেরকে সময় দিয়েছেন, মূল্যবান কিছু তথ্য দিয়েছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আমি ফিরবো স্টুডিওতে। ডাক্তার আফতাব ইউসুফ রাজ রয়েছেন আমাদের সাথে। আপনার কাছে জানতে চাইব, আমি তখন বলছিলাম যে পূর্ব এশিয়ার যে ব্যাপারটা, আপনি বিশ্বের প্রেক্ষাপটে একেবারে বৈশ্বিক যে, সেখান থেকে বাংলাদেশে মৃত্যুর হারের কথা বলছিলেন। কিন্তু আমরা যদি এশিয়ার মধ্যে আসি, পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, যেমন ভিয়েতনামে এখন পর্যন্ত কোনো মৃত্যুই নেই। সেদিকে তাকালে আবার বাংলাদেশের এই মৃত্যুটাকে বা বাংলাদেশের সংক্রমণের এই হারটাকে কি বেশি মনে হচ্ছে কিনা? এখানে কিন্তু কোভিড সিচুয়েশনটাকে যে অ্যানালাইসিস করতে হয়, এখানে কিন্তু আমাকে ডেমোগ্রাফি উপর বেস করে অ্যানালাইসিস করতে হবে। এক এক দেশের কিন্তু ডেমোগ্রাফি এক এক ধরনের। ডেমোগ্রাফি বলতে আমি বলছি যে পপুলেশন ডেন্সিটি, মানে ঘনত্ব পার স্কোয়ার মিটারে পপুলেশনের ঘনত্ব, ওই দেশে লিটারেসি রেট কেমন, তারপরে ওদের কালচারাল হ্যাবিটটা কীরকম। অনেকে বলে যে ভিয়েতনামের ব্যাপারে একটু রিজার্ভেশন আছে, কারণ ভিয়েতনাম ইট ইজ লিটল বিট কমিউনিস্ট কান্ট্রি, তাই না? ওখানে কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু ওইভাবে পাওয়া যাচ্ছে না। অনেকে কিন্তু ভিয়েতনামের এই সাফল্যের ব্যাপারে কোশ্চেন করছে, কারণ ওদের কিন্তু ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি মানে সঠিক ইনফরমেশন ওরা দিচ্ছে কিনা এই ব্যাপারে অনেক কিন্তু সন্দেহান। তবে মেইনলি সাউথ কোরিয়ান মডেলটাকে অনেকে বলছে যে এটা সাকসেসফুল, সাউথ কোরিয়া খুব সাকসেসফুলি এখন পর্যন্ত মোকাবেলা করতে পেরেছে। কিন্তু ওখানেও কিন্তু লাস্ট উইকে ইউসুফ রাজ, এখানে আমি একটু যুক্ত করতে চাই যে পূর্ব এশিয়ার যে দেশগুলোর কথা বলছিলাম, বলা হয়ে থাকি যে এরা হচ্ছে একটু মিলিটারি জাতি, এরকম বলা হয়। এদের মধ্যে তারা সেই অর্থে যদি অনেক দেশে গণতন্ত্র নাও থেকে থাকে, কিন্তু তাদের রাষ্ট্রটাকে একটা পরিবার ধরা হয়, তাদের রাষ্ট্রনায়ককে পিতা হিসেবেই বলা হয় এবং পিতা যেটা বলবেন সেটা তারা মেনে চলবেন। তাদের দেশে লকডাউন মানে ঝাঁপ অর্ধেক খোলা রেখে লকডাউন না, দোকানের ঝাপটা পুরোই নামানো থাকবে। এই যে বিষয়গুলো, বা আপনি যে কালচারাল হ্যাবিটের কথা বলছিলেন, ওরা খুব কাছাকাছি এসে টাচের যে ব্যাপারটা, কর্মর্দনের বাইরে ওরা ঝুঁকে কুশল বিনিময় করে, এই ব্যাপারগুলো কি অনেকখানি দায়ী কিনা ওদের এই ঝুঁকি থেকে মানে হাতটা কম থাকার জন্য? বিগ রোল, বিশাল ভূমিকা করে, রোল প্লে করে এখানে। কারণ কালচারাল হ্যাবিট যেটা একটু আগে বলছিলাম, আর যেটা বললেন যে আপনি রেজিমেন্টেড কমিউনিস্ট কান্ট্রি, যেটা চায়না রেজিমেন্টেড, তাই না? ভিয়েতনাম কিন্তু রেজিমেন্টেড। হ্যাঁ, তো ওইখানে যেভাবে পলিসিগুলো ইমপ্লিমেন্ট করা যায়, ওরা কিন্তু খুব রুডলি করে, খুব মানে খুব স্ট্রংলি করে। চৈনিক পলিসিটাই আসলে ওরা সবাই মোটামুটি, আমাদের দেশে যারা লিবারাল ডেমোক্রেসি কান্ট্রি, হ্যাঁ, তাদের দেশে কিন্তু ওই স্ট্র্যাটেজি ফলো করলে হবে না। WHO যে চিফ সায়েন্টিস্ট, উনি বলেছেন যে নট সেম সাইজ কোড ফর অল কান্ট্রি, সকল দেশের জন্য সেম সাইজ কোড না।
আপনাকে কাস্টমাইজ করতে হবে, ডিপেন্ডিং অন ইউর ডেমোগ্রাফি, ডিপেন্ডিং অন ইউর কালচারাল হ্যাবিট, ডিপেন্ডিং অন ইউর পিপলস নেচার। হ্যাঁ, সাউথ কোরিয়া আপনি দেখেন, ওখানে পিপল ডেন্সিটি সাউথ কোরিয়াতে ওরা খুব সাকসেসফুলি করেছে, তো ওখানে পার স্কোয়ার মিটারে 40 জন থাকে পার স্কোয়ার মিটারে। আমাদের দেশে পার স্কোয়ার মিটারে থাকে 1100 লোক, তো কত গুণ বেশি। তো এই যে ঘনত্ব, এই পপুলেশনটাকে আপনাকে ট্যাকল করতে হবে না। তো ওইখানে যত ইজিলি পেরেছে ওরা, হ্যাঁ, যখন পপুলেশন ঘনত্ব কম, ওদের বাইরে আসার এই হ্যাবিটটা কম। আমাদের দেশে আমরা কালচারালি কিন্তু উই আর ভেরি কানেক্টেড। হ্যাঁ, আমরা আত্মীয় স্বজনের বাসায় যাই, সন্ধ্যার পরে গ্রামে আমরা কি করি, হাট হয়, বাজার হয়, ওখানে বসে চা খাই, গল্প করি। এই হ্যাবিটগুলো কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে, এবং এইটা ফট করে আপনি যদি এটা একদম স্ট্রিক্টলি এটাকে আটকাতে চান ঘরের মধ্যে, হ্যাঁ, ওইটা কিন্তু আমাদের দেশে কিন্তু ওই স্ট্র্যাটেজিটা আসবে না। সেজন্য বলছি যে লকডাউনটা আমাদের দেশে কিন্তু অন্যভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে আমাদের একটা স্লো ওয়েতে লকডাউন থেকে একটা এক্সিট রুট বার করতে হবে, কারণ এটা কিন্তু ইকোনমির একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, কারণ ইকোনমি ফ্যাক্টরটা কেন, যে পারচেজিং ক্যাপাসিটি। সাউথ কোরিয়া যদি আমি সাউথ কোরিয়ার তুলনা করছি, অনেকে কিন্তু উদাহরণ দেয় সাউথ কোরিয়া এত সুন্দরভাবে কেন মোকাবেলা করলো। সাউথ কোরিয়ার পারচেজিং ক্যাপাসিটি অনেক বেশি। বলা হয় যে আপনার পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি, হ্যাঁ, সাউথ কোরিয়ায় ওটা হচ্ছে $40,000। আমাদের পিপিএ হচ্ছে অনেক কম, প্রায় 2,500 থেকে 3,000। তাই আমার যদি পারচেজিং ক্যাপাসিটি বেশি থাকে, তাহলে কিন্তু আমি সাস্টেইন করতে পারবো। আমি 3 মাস না, মানে কোনো কাজ না করেও আমার আছে, ব্যাংকে টাকা আছে, আমার স্ট্যাবিলিটি আছে, আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আছে। সুতরাং আমাকে যদি 3 মাস আপনার ঘরে বন্দি করে রাখেন, আমি কিন্তু সাফার করব না। কিন্তু আমাদের দেশে যদিও আমরা একটা মধ্যম আয়ের দেশে চলে গিয়েছি, কিন্তু এখনো কিন্তু একটা বিরাট যেটা বলছিলাম যে আসলে সব সময় যে কোনো সংকটময় মুহূর্তে ধনাত্মক দৃষ্টিভঙ্গি রেখেই আমরা চলতে চাই, যদি সেখান থেকে কোনো উত্তরণের পথ পাওয়া যায়। তো সেখান থেকে বলতে চাই যে আপনি যে ডেনসিটির কথা বলছিলেন, আমাদের দেশে আবার এভাবেও ভাবা হচ্ছে যে এই এত ঘনবসতির কারণে সেখান থেকে একটা হার্ড ইমিউনিটি বিল্ড আপ করতে পারছে। সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই ফিরবো আপনার কাছে। একটা বিরতির সময় হয়েছে। সম্মানিত দর্শক, এ পর্যায়ে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, 21 রাতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে রয়েছেন। আমরা এই মুহূর্তে যুক্ত করে নিতে পেরেছি যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন। তার কাছে ফিরবো। শেখ আবু শাহিন, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি 21 রাতের এই আলোচনায়। শুরুতে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে যশোরের একেবারেই কোভিড-19 সেটার সার্বিক পরিস্থিতি কি? ধন্যবাদ। আমরা যশোর জেলায় বাংলাদেশে 8ই মার্চ করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে মূলত আমরা এই কোভিড-19 যে কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানে, সেটি আমরা জোরদার করেছি, এবং আমরা এ পর্যন্ত 1588 জনের নমুনা আমরা বিভিন্ন ল্যাবে পাঠিয়েছি, এবং এর মধ্য থেকে 92 জনকে আমরা করোনা রোগী হিসাবে শনাক্ত করতে পেরেছি। এবং তার মধ্যে উল্লেখযোগ্য অংশ রয়েছে আমাদের স্বাস্থ্যকর্মী। প্রায় আমাদের এখানে 40% মতো স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। অর্থাৎ আমি যদি এভাবে বলি যে 92 জনের মধ্যে 41 জন আমাদের স্বাস্থ্যকর্মী আক্রান্ত রয়েছে। তবে একটি খুশির খবর হলো এই 92 জনের মধ্যে 51 জন তারা সুস্থ হয়ে গেছেন, এবং বাকি 41 জন এখনো আক্রান্ত অবস্থায় রয়েছেন। এবং এদের মধ্যে আমরা 13 জনকে বিভিন্ন হসপিটালে ভর্তি রেখেছি, অর্থাৎ হসপিটাল আইসোলেশনে রয়েছে 13 জন, এবং হোম আইসোলেশনে রয়েছে 28 জন। এই হলো বর্তমান আমাদের কোভিড আক্রান্ত রোগীদের বর্তমান সংখ্যা। এবং এছাড়াও আমরা আমাদের যে প্রস্তুতি, যশোর জেলায় করোনা ভাইরাস মোকাবেলায় যে প্রস্তুতি রয়েছে, সেগুলি যদি আমি সংক্ষেপে বলি, তাহলে আমরা বলতে পারি যে আমরা প্রত্যেকটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে আমরা ফ্লু কর্নার স্থাপন করেছি। তাছাড়া যশোর জেলায় 12টি হটলাইন রয়েছে,
যে হটলাইনের মাধ্যমে আমরা সাধারণ রোগীদেরকে আমরা বিভিন্ন উপসর্গ নিয়ে যারা আমাদেরকে ফোন করেন তাদেরকে আমরা বিভিন্নভাবে সেবা দিয়ে থাকি এবং জনগণ আমাদের কাছ থেকে সেবা নিয়ে থাকে। এছাড়া আমাদের রয়েছে প্রত্যেকটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে হাত ধোয়ার বেসিন রয়েছে। জনগণ যে যখন আমরা আউটডোরে আসে যখন আমাদের হসপিটালে তখন তারা প্রত্যেকেই হাত ধুয়ে আউটডোরে বা ইনডোরে প্রবেশ করে, এইগুলো রয়েছে। জি, আপনাদের উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এখানে আবু শাহিন, আপনার কাছে আরেকটা ব্যাপার একটু জানতে চাইবো যে যারা আক্রান্ত ইতিমধ্যেই হয়েছেন তাদের মধ্যে আসলে কোন বয়সের মানুষ সংখ্যাটা কি বেশি, এই হারটা বেশি, কোন বয়সের মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন যশোরে? আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের যশোর জেলায় যারা আক্রান্ত হয়েছে বেশিরভাগই 30 থেকে 40 বা 50, 30 থেকে 50 বছর বয়সী মানুষের সংখ্যা সব থেকে বেশি। এর মধ্যে অবশ্য শিশুদের সংখ্যা তেমন নাই, তবে তিনজন ছিলেন কিশোর বা কিশোরী এরকম, অর্থাৎ তাদের বয়স 10 থেকে 19 বছরের মধ্যে। তাছাড়া আর বেশিরভাগেরই বয়স হলো 20 বছরের উপরে, তবে বেশিরভাগের বয়স হলো 30 থেকে 50 বছর বয়সের মধ্যে, অর্থাৎ মধ্যবয়সী যারা তাদের আক্রান্তের সংখ্যাটা এখানে বেশি দেখা যাচ্ছে। জি, যশোরে তাহলে যুব সমাজ আমরা যাদেরকে বলতে পারি সেই সংখ্যাটা হয়তো বেশি বোঝা গেল আপনার কথা থেকে। আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন, আপনার কাছে আবারও ফিরতে চাই। স্টুডিওতে ইউসুফ রাজ রয়েছেন। ডাক্তার ইউসুফ রাজ, আপনার কাছে ফিরবো। যে আলোচনাটা তখন করছিলাম হার্ড ইমিউনিটির ব্যাপারটা নিয়ে, যে বাংলাদেশে একেবারেই ঘনবসতির কারণে বলা হচ্ছে যে হার্ড ইমিউনিটি বিল্ড আপ করে যাচ্ছে, বা এদেশের যে দূষণের যে মাত্রাটা সেখান থেকে এরকম নানান কারণে, হ্যাঁ, ভেজাল খাবার খেয়েও সেটা, যেটাকে আমরা বলে থাকি অনেক সময় হিতে বিপরীত হওয়া, এখন সেটা পজিটিভলি হচ্ছে, এই সার্ভাইভ ভালো করতে পারছে, এই কোভিড-19 সাথে যুদ্ধ করতে পারছে। সে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, হার্ড ইমিউনিটি বেসিক এটা কনসেপ্টটা কি? হার্ড ইমিউনিটি হচ্ছে যে কোনো ইনফেকশনে যদি একটা লার্জ পোর্শন অফ পপুলেশন যদি এফেক্ট হয়, অথবা যদি আমরা অ্যালাউ করি এফেক্ট হতে, ধরেন 100 জনের যদি একটা গ্রুপ থাকে, আমি যদি 80 জন এফেক্ট হলো, অথবা আমি 80 জনকে অ্যালাউ করলাম তোমরা ইনফেক্টেড হও, তোমরা এফেক্ট হও, তখন বাকি 20 জন কিন্তু ইনডাইরেক্টলি ওই প্রোটেকশনটা পেয়ে যাচ্ছে, ইমিউনিটিটা পেয়ে যাচ্ছে। এটাকে বলা হয় হার্ড ইমিউনিটি। আচ্ছা, হার্ড ইমিউনিটি আরেকটা ভাবে করা হয় ভ্যাকসিন দিয়ে। আমার একটা এরিয়াতে আমি 100 জন লোক আছে, আমি 80 জনকে ভ্যাকসিন দিলাম, বাকি ওই 20 জন ভ্যাকসিন না দিলেও কিন্তু তারা ওই ইমিউনিটিটা পেয়ে গেল। এটা হলো বেসিক কনসেপ্ট অফ হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি নিয়ে এখন খুব কথাবার্তা হচ্ছে, এবং এটা সুইডেন এটা প্রথম হার্ড ইমিউনিটিটা নিয়ে ওরা এগিয়েছে। ওরা কিন্তু লকডাউনে যায়নি, ওরা সামাজিক ওই যে দূরত্বটা বজায় এই মেজার্সগুলো, হ্যান্ড ওয়াশ করা, কিন্তু ওরা জনগণকে কিন্তু গৃহে আবদ্ধ করে রাখেনি। তারা বলেছে আমার যদি এফেক্টেড হয় হোক, এফেক্টেড হয়ে হার্ড ইমিউনিটিটা গ্রো করবে। নিয়ম মেনে ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, ওই যে যেটা বলা বেসিক কিছু আমাকে হ্যান্ড ওয়াশ করতে হবে, আমাকে নিজেকে পরিচ্ছন্ন থাকতে হবে, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, বাসায় এসে আমাকে কাপড় চেঞ্জ করে গোসল করে বেসিক যে জিনিসগুলো, আমাকে আবার নতুন কাপড় পরতে হবে, বাচ্চাদের বাসায় যতটা সম্ভব রাখতে হবে, এবং যারা কর্মজীবী বাবা মা বাসায় এসেই যেন বাচ্চাকে সঙ্গে সঙ্গে টাচ না করে, আদর না করে, আগে ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে ওই কাপড়টা ডিসপোজ করে ফেলতে হবে, নতুন কাপড় পরতে হবে। এই মেজার্সগুলো তারা নিয়ে তারা কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা অফিসে যাও, শপিং মলে যাও, বাট ওই নিয়মগুলো মানতে হবে। কিন্তু এই যেহেতু আমি একটা চান্স দিচ্ছি যে আক্রান্ত হওয়ার বেশি সংখ্যাটা আমি এটা অ্যালাউ করছি, সুইডেন কেন এটা করছে? সুইডেন এটা করার সাহস পেয়েছে বিকজ তাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি গুড। ইউরোপের মধ্যে সুইডেনের ওই সাহসটা করছে। আমার যদি আক্রান্ত হয়, আমার হসপিটাল সিস্টেমটা এত ভালো যে আমি আক্রান্ত রোগীদের প্রপার চিকিৎসা দিতে পারবো। শুধু এইটা উপর বেস করে তারা কিন্তু হার্ড ইমিউনিটির কনসেপ্টে গিয়েছে। সুতরাং যদি কোনো দেশ যদি হার্ড ইমিউনিটির দিকে যায়, তাদের কিন্তু ব্যাকআপ সাপোর্ট হিসেবে তাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচারটাকে, হেলথ সার্ভিস সিস্টেমটাকে কিন্তু খুব স্ট্রং রাখতে হবে, যে আমি অ্যালাউ করছি আমার লোকেরা আক্রান্ত হবে, যদি আক্রান্ত হয়ে যায় বেশি সংখ্যায়, যেন আমি আক্রান্ত রোগীদের চিকিৎসা ঠিকমতো করতে পারি। তারা জেনে বুঝে সাহসটা করেছেন, আর আমাদের দেশে যেটা হচ্ছে আমরা না জেনে না বুঝেই সাহসটা করছি।
ফেরিঘাটে এখন যে হাজার হাজার বা আমরা লক্ষই বলতে পারি মানুষের যে একটা জমায়েত হয়েছে, সেখানে তারা নদী পাড়ি দেওয়ার চেষ্টা করছে, এই যে মানুষগুলো এরা তো না বুঝিয়ে আসলে একেবারেই এই সমবেত হচ্ছে। সেখান থেকে বাংলাদেশে কি আমরা তো আসলে যদি সেই হারে সংক্রমণের সংখ্যাটা বেড়ে যায় কতটা তাদেরকে সামাল দিতে পারবো সেটা আসলে সময়ই বলে দিবে, এখন সেটা আমরা বলতেও পারবো না। কিন্তু সেখান থেকে এই যে আমরা না জেনেই যে সাহসটা করছি, সেখান থেকে আমরা কোনো সুফল পাবো কিনা? বা বাংলাদেশে কিন্তু হার্ড ইমিউনিটি কিন্তু থ্রু দ্য ভ্যাকসিন, আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি যে সাকসেসফুলি ইপিআই প্রোগ্রামটা তারা ইমপ্লিমেন্ট করেছে। বাংলাদেশে কিন্তু ভ্যাকসিন কাভার ইজ বেটার দেন ইন্ডিয়া। বাংলাদেশের ভ্যাকসিন কাভার বেটার দেন কিন্তু শ্রীলঙ্কা। হ্যাঁ, ঠিক আছে, শ্রীলঙ্কার লিটারেসি রেট কিন্তু 97%, আমাদের দেশে 73%। তারপর কিন্তু আমাদের দেশের লোকরা কিন্তু ওই দিক থেকে ভ্যাকসিনের ব্যাপারে কিন্তু তারা খুবই কনসিয়াস। তা আমরা কিন্তু একটা হার্ড ইমিউনিটি পেয়েছি এগেইনস্ট আদার ডিজিজ, অন্যান্য রোগের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো উপাধিটাও পেয়েছেন। তারপর আমাদের কমিউনিটি, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার কমিউনিটি যে হেলথ যে সিস্টেমগুলো আছে, যে হসপিটালগুলো আছে, দ্যাট প্লেজ এ বিগ রোল, বিশাল ভূমিকা পালন করেছে। কিন্তু এই এখন যেটা আসছে কোভিড-19, এটার ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। বলা হচ্ছে যে আগে এটা তো ফ্লু টাইপ ভাইরাস, তাই না? কিন্তু এই ভাইরাসের সংক্রমণের ক্যাপাসিটি এত বেশি, মানে ওর ইনফেকশন করার ক্যাপাসিটিটা খুব বেশি, যেটা আদার অন্যান্য যে ফ্লু ভাইরাসে অন্যান্য বছরে এত ছিল না। শুধু এই ক্ষেত্রে যেহেতু এখনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, কিন্তু এটা কিন্তু মেইন চিকিৎসা হচ্ছে ভ্যাকসিন। এখন পর্যন্ত কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ কিন্তু ওরকম আসেনি, তবে প্লাজমা থেরাপি একটা খুব আশা জাগাচ্ছে, ওটা নিয়ে যদি আমি সময় পাই কথা বলবো। কিন্তু ভ্যাকসিনটা আসতে কিন্তু এখনো, যদি খুব আর্লিও আসে, এটা সেপ্টেম্বরের আগে আসছে। আমিও সেই সুযোগটা নিশ্চয়ই পাবো, অল্প পরিসরে হলেও পাবো। প্লাজমা নিয়েও কথা হবে, ভ্যাকসিন নিয়েও কথা হবে। আমি আবারও একটু ফিরতে চাই ডাক্তার শেখ আবু শাহিন, আপনি শুনতে পাচ্ছেন আশা করছি। আপনার কাছে জানতে চাইবো যে নমুনা সংগ্রহের ক্ষেত্রে যশোরে একেবারেই যাদের উপসর্গ রয়েছে তাদের নমুনাই কি সংগ্রহ করা হচ্ছে? কারণ এখন তো কোভিড-19 অনেকের মধ্যে সাইন সিমটম কিছুই পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি করছেন যশোরে? ধন্যবাদ। আমরা যাদের নমুনা সংগ্রহ করছি, আমরা সাধারণত কয়েকটা ভাবে নমুনা সংগ্রহ করছি। যাদের ভিতরে কোভিড-19 সিমটম আছে, বিশেষ করে জ্বর, কাশি বা শ্বাসকষ্ট বা গায়ে ব্যথা, মাথা ব্যথা, এই ধরনের কোভিড-19 সিমটম যাদের ভিতরে রয়েছে বা লক্ষণ রয়েছে, তাদের নমুনা আমরা সংগ্রহ করছি। অথবা কোভিড-19 আক্রান্ত তাদের সংস্পর্শে এসেছেন, তাদের নমুনাও আমরা সংগ্রহ করছি। তাছাড়া যারা করোনা আক্রান্ত বা করোনা প্রবণ যে সমস্ত এলাকা, বিশেষ করে ঢাকা, গাজীপুর বা নারায়ণগঞ্জ, এই সমস্ত এলাকা থেকে যারা যশোর এসেছেন, তাদের নমুনাও আমরা সংগ্রহ করছি। এদের মধ্যে লক্ষণ বা উপসর্গ কম রয়েছে। আমাদের যে সমস্ত পেশেন্ট আক্রান্ত হয়েছেন বা আমরা নির্ণয় করতে পেরেছি, তাদের ভিতরে দেখা গেছে যে তাদের ভিতরে উপসর্গ বা লক্ষণ ছিল না, বা খুব মাইল্ড সিমটম ছিল তাদের মধ্যে। অর্থাৎ তাদের মধ্যে করোনা আক্রান্তের হার সব থেকে বেশি আমাদের। মোটামুটি ভাবে যাদেরকে আপনারা মনে করছেন যে এদের নমুনা সংগ্রহ করে টেস্টের আওতায় আনা দরকার, তাদেরকে নিয়ে আসছেন। আর একটা ব্যাপার একটু জানতে চাচ্ছি, আমাদের বাংলাদেশেও এখন প্লাজমা থেরাপি নিয়ে ভাবা হচ্ছে, যশোরে কি সে ধরনের কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? আসলে এই প্লাজমা থেরাপির ব্যাপারে যে সার্ভে বা যে তথ্য আমরা পাচ্ছি, সেটি আমরা দেখছি যে এটি অত্যন্ত উপযোগী এবং ইফেক্টিভ একটি পদ্ধতি। এবং আমরা এটাও দেখেছি বা শুনেছি যে প্লাজমা থেরাপির মাধ্যমে অনেকেই সুস্থ হয়ে উঠছে। আমাদের দেশেও এটি শুরু হয়েছে, এটি অত্যন্ত ভালো উদ্যোগ। এবং আমাদের যশোর এটা একটি জেলা ভিত্তিক শহর, এখানে আসলে প্লাজমা থেরাপির ব্যাপারে এখনো পর্যন্ত সেভাবে উদ্যোগ গ্রহণ করা হয়নি। তবে যদি আমরা উদ্যোগ গ্রহণ করি তাহলে এটা অত্যন্ত কার্যকর হবে বলে আমরা মনে করি। তবে গতকালকে আমরা বিভাগীয় শহর যেটি খুলনার ওখানে যিনি ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান রয়েছেন, তিনি আমার সাথে একটা ব্যাপারে শেয়ার করছিলেন যে তিনিও প্লাজমা থেরাপির ব্যাপারে উদ্যোগ নিতে চান, উপযুক্ত সহযোগিতা পেলে। জি, বিশেষ করে আমার যশোর জেলাতে যেহেতু করোনা রোগীর যারা করোনাতে আক্রান্ত হয়েছিল, তাদের মধ্যে প্রায় 50 থেকে 52 জন রোগী সুস্থ হয়ে গেছেন। উনি বলতে চাচ্ছিলেন যে এই সমস্ত সুস্থ রোগীদেরকে মোটিভেশন দিয়ে
তাদের কাছ থেকে প্লাজমা নিয়ে যদি অসুস্থ রোগীদেরকে দেওয়া যায় তাহলে অনেক উপকার হবে। আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করার ব্যাপারে কথা দিয়েছি। আমরা যদি খুলনাতে এই কাজ শুরু হয় তাহলে আমরা যশোরের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব এবং আমরা যশোরেও এই প্লাজমা থেরাপির ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা যায় কিনা সে বিষয়ে। জি, নিঃসন্দেহে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সেই অনুমোদন পেলে বা উপযুক্ত সহযোগিতা পেলে আপনারাও যশোরে প্লাজমা থেরাপির ব্যাপারে পজিটিভলি ভাবছেন, সেটা নিঃসন্দেহে একটি ভালো চিন্তা বলতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার শেখ আবু শাহিন ছিলেন আমাদের সাথে আজকে। আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। ফিরবো স্টুডিওতে, রয়েছেন ডাক্তার আফতাব ইউসুফ রাজ। প্লাজমা নিয়েই শুরুতে আপনার কাছে আসতে চাই। প্লাজমা থেরাপি নিয়ে তো অলরেডি ভাবা হচ্ছে এবং পুলিশ হসপিটালে একজনের উপর প্রয়োগ করা হয়েছে, যদিও বলা হয়েছে যে তার অক্সিজেন নিজের যে টেনে নেয়ার ভাগটা, যেটা তার হয়তো সাপোর্ট যেটা আগের থেকে বেটার, আগে যেটা 60 লাগতো এখন বোধহয় সেটা একটু নেমে এসেছে, তার এখন নিজে সে নিতে পারছেন, সেটা একদিক থেকে ভালো। যদিও ওনারা বলছিলেন যেটা কি কারণে উনি প্লাজমার কারণেই নিচ্ছেন কিনা সেটা এখনো পরীক্ষাধীন একটি ব্যাপার। কিন্তু প্লাজমা থেরাপি যদি সত্যিকার অর্থেই খুব ভালো রেসপন্স বাংলাদেশে পায়, সেক্ষেত্রে বাংলাদেশে প্লাজমা ব্যাংক কি এখনো তৈরি হয়েছে? না, প্লাজমা থেরাপি জাস্ট আমাদের দেশে শুরু হলো ঢাকা মেডিকেল কলেজ, তারপরে যে রাজারবাগ পুলিশ হাসপাতালে। এটা কিন্তু যদি আমরা রেসপন্স ভালো পাই, এটা কিন্তু খুবই একটি ইফেক্টিভ টুল হবে আমাদের এই করোনা মোকাবেলায়। হ্যাঁ, কারণ প্লাজমা থেরাপি কিন্তু এটা নতুন কিছু না। প্লাজমা থেরাপি কিন্তু আগেও দেওয়া হয়েছে ইবোলা ভাইরাসের সময়, সার্স আউটব্রেকের সময়। হ্যাঁ, এবং সার্স আউটব্রেকে কিন্তু প্লাজমা থেরাপি খুব ভালো কাজ করেছে। প্লাজমা থেরাপি বেসিকটা জিনিসটা হচ্ছে যে এক ব্যক্তি কোভিড-19 থেকে সেরে উঠলো, তার দেহে অ্যান্টিবডি, প্রোটেক্টিভ অ্যান্টিবডি, রক্ষণাত্মক অ্যান্টিবডি হলো, যেটা আরেকটা ব্যক্তি যে কোভিড-19 দ্বারা মাত্র আক্রান্ত হলো তার দেহে যদি দেওয়া যায় ওই অ্যান্টিবডিটা প্লাজমার মাধ্যমে, তাহলে ওই অ্যান্টিবডি গিয়ে ওই নতুন যে ব্যক্তি কোভিড-19 দিয়ে আক্রান্ত হলো ওই ভাইরাসের এগেনস্টে কাজ করবে। এটা হলো বেসিক প্রিন্সিপাল। আমি কোভিড-19 থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, আমার মধ্যে প্রোটেক্টিভ অ্যান্টিবডিটা আছে। এবং এইটা কিন্তু এই কোভিডের ক্ষেত্রে কিন্তু চীনে ওরা ট্রায়াল দিয়েছে প্লাজমা থেরাপি নিয়ে, মোটামুটি ভালো তারা সাফল্য পেয়েছে। আমেরিকাতে এখন পর্যন্ত প্রায় 1063 জন রোগীর উপরে ওরা প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে এবং ওরা কিন্তু একটা ভালো কাজ করছে। ডাক্তার ইউসুফ রাজ, আমরা যখন একেবারে মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি, আলোচনা শেষ পর্যায়ে, তখন আমাদের তো একটা তাড়াহুড়ো থাকি। আপনার কাছ থেকে খুব অল্প সময় ছোট ছোট অনেকগুলো বিষয় আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আর একটা ব্যাপার প্লাজমা থেরাপিতে, প্লাজমা মানে থেরাপি বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আপনি বললেন ভালো রেসপন্স পেয়েছে, বাংলাদেশেও যদি সেরকম রেসপন্স পায়, সেক্ষেত্রে একজন ব্যক্তির কাছ থেকে কত মিলিলিটার, মানে কতটুকু প্লাজমা নেওয়া সম্ভব হবে? খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার আগে বলতে হবে যে আমি কার কাছ থেকে নেব, যে কোভিড-19 থেকে সুস্থ হলো সবার কাছ থেকে কি নেওয়া যাবে? হ্যাঁ, কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু গাইডলাইন আছে। অ্যান্টিবডি টেস্টের দরকার হবে। হ্যাঁ, অবশ্যই দরকার আছে। গাইডলাইনের মধ্যে হচ্ছে যে ওই ব্যক্তিকে 28 দিন কোভিড-19 এর থেকে উপসর্গ থেকে ভালো হওয়ার পরও 28 দিন কোনো সাইন সিমটম থাকা যাবে না। অনেক কিন্তু কোভিড রোগীকে দেখা গিয়েছে যে কিছুদিন ভালো থেকে আবার তার মধ্যে জ্বর, সর্দি, কাশি শুরু হয়েছে, কিন্তু ওই ব্যক্তিকে 28 দিন কোনো জ্বর, সর্দি, কাশি থাকা যাবে না। ওই ব্যক্তি 2টা কোভিড-19 টেস্ট নেগেটিভ হতে হবে। একটা ফার্স্ট নেগেটিভের পরে 7 ডেজ পরে আরেকটা টেস্ট করতে হবে, ওটাও নেগেটিভ হতে হবে। আর আপনি যদি একটু আগে বললেন যে ওই ব্যক্তির রক্তের দেহে ওই অ্যান্টিবডির মাত্রাটা কিন্তু পর্যাপ্ত থাকতে হবে। যদি অ্যান্টিবডির মাত্রাটা কম থাকে তাহলে কিন্তু ওই প্লাজমা দিয়ে কোনো লাভ নেই। চতুর্থ হচ্ছে যে ওই ব্যক্তি প্লাজমাকে আমাদের হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সি, এইডস ভাইরাস স্ক্রিন করতে হবে। স্ক্রিন করে দেখতে হবে যে ওই ভাইরাস মুক্ত কিনা, তখনই ওই ব্যক্তি ফিট ফর প্লাজমা থেরাপি বা প্লাজমা ডোনেশন। নিশ্চয়ই আমাদের একেবারেই আলোচনা শেষ করতে হচ্ছে। আপনি যেটা একেবারেই বলছিলেন শেষে, সেদিক থেকে আমাদের অনেক সীমাবদ্ধতাও থাকবে। প্রথম কথা হচ্ছে দিতে চাইবেন কিনা যিনি সুস্থ হয়েছেন তার একটা সম্মতি দরকার, তারপরে তার অ্যান্টিবডিটা সেই পরিমাণে থাকতে হবে, তাকে বিভিন্ন ভাইরাস মুক্ত হতে হবে, তারপরেই আমরা এই সফলতা পাবো আর একজন আক্রান্ত ব্যক্তির শরীরে এটা প্রয়োগ করার মধ্য দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন 21 রাতের আলোচনায়।
সম্মানিত দর্শক, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য, কিন্তু যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, আমাদের যে শিরোনাম ছিল সেটি হচ্ছে করোনার মাঝে ঘূর্ণিঝড়, এক সংকটের মাঝে আরেকটি সংকট আমাদের মধ্যে আঘাত হানতে যাচ্ছে। হয়তো আঘাত যখন হানবে তখনই বোঝা যাবে এর আঘাতের পরিমাণ কি, এর মানে তীব্রতা কত বেশি, কিন্তু নিশ্চয়ই আমাদের মনোবল অনেক বেশি দৃঢ়। তার পাশাপাশি রয়েছে আমাদের সেই সচেতনতা, যে সচেতনতার নিয়ে আমরা প্রতি মুহূর্তে থাকছি, ভালো থাকার চেষ্টা করছি। এবং বাংলাদেশে অনেক দেশ হয়তো লকডাউন মানছে না, কিন্তু বাংলাদেশে আমাদেরকে বারবারই বলতে হচ্ছে যে ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এই কথাটা বলে আবারও সেই প্রত্যাশাটাই রাখতে চাই যে আমরা নিশ্চয়ই একদিন কোভিড-19-এর এই যে যুদ্ধ, এই যে করাল গ্রাস, সেই করাল গ্রাস থেকে সেই থাবামুক্ত হতে পারবো এবং আমরা নিঃসন্দেহে ভালো একটি দিন খুঁজে পাবো। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের 21 রাত। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।